বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল ওয়াশিংটন। আমেরিকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকা বা ভোয়া বিগত নভেম্বরের 24 তারিখে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় না। ভোয়ার মতো একটি প্রতিষ্ঠান এরকম একটি জরিপ এমনি করেছে বলে মনে করার কোনো কারণ নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হওয়ায় জাতিসংঘ উদ্বিগ্ন। আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাকে গালি দিয়েছে, জুলাই ভরে দেবো এইভাবে গালি দিয়ে আমাদের মারছে। আর করিস না জুলাই এখন খাবে সার্জিস হাসনাত গণধোলাই। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরম ভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয়, কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয়, সেনাবাহিনীর পক্ষ থেকেও পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে। মানুষ সেনাপ্রধানের বক্তব্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো, সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয়, কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয়, সেনাবাহিনীর পক্ষ থেকেও পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে। মানুষ সেনাপ্রধানের বক্তব্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো, সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনও বের হতে পারেননি। মব ভায়োলেন্স এখনও চলছে, হয়তো কিছুটা কমেছে, কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনও পৌঁছাতে পারেনি। কেন পারছেন না সেনাপ্রধান বা সেনাবাহিনী? সেনাপ্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না, নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে? মানুষ সেনাবাহিনীর উপরে এখনও পর্যন্ত আস্থা রাখছে। আমি এখনও সেই কথাটি বলবো, হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চির ধরতে শুরু করেছে। সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো। খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর উপরে আক্রমণ করা হলো। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে, এবং সবশেষ রোববার সাবেক সিইসি কে নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন। বলা হচ্ছে যে স্থানীয় জনতা, তারা স্থানীয় জনতা অবশ্যই নয়, সাধারণ মানুষের অংশ নন, নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি তারা। আমি এর আগের কন্টেন্টে, খানিক্ষণ আগে যে কন্টেন্টে ছেড়েছি, ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি, সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক সিইসি নুরুল হুদার কাঁধে। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অবশ্যই 2018 সালে যে নির্বাচনটি প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাঁক বদলে গিয়েছে, আমি এই কথাগুলো বলেছি। কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি, সবাই জানি, তার বিচার হবে, হওয়ার মতোই ব্যক্তি তিনি। কিন্তু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হবে, এটি নিশ্চয় সহ্য করা যায় না, কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। একজন মুক্তিযোদ্ধা অপরাধ করতেই পারেন, মুক্তিযোদ্ধা তার ফেরেশতা নন, তার জন্য অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু জুতার মালা কেন?
সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না, নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে, নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা একথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন, কোনো ধরনের মব ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন, এমনটা আমরা বলছি না, এটি সম্ভব নয়। কিন্তু এ কথা তো সত্য যে যারা মব ঘটাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন, কেন সেনা প্রধানের স্পষ্ট বক্তব্যের পরেও, হুঁশিয়ারির পরেও তাদের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো ধরনের ছাপ দেখা যাচ্ছে না, তারা একের পর এক নানান বিষয়ে উৎসাহিত হচ্ছেন। এর কারণ অবশ্যই এটুকু আমি নিশ্চিত করে বলবো, মব ঘটানোর বিরুদ্ধে বা মবের প্রতি উৎসাহিত যাতে মানুষ না হয় তার জন্য কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যায়নি। সেনা সদস্য অবশ্যই অনেক ধরনের কাজ করছেন, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন, কিন্তু ম্যাজিস্ট্রেটস পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন। কিন্তু মবের বিরুদ্ধে তারা কি কোনো দৃষ্টান্ত স্থাপন করেছে, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন? জিএম কাদেরের বাড়িতে যারা আক্রমণ করলেন তারা তো চিহ্নিত গোষ্ঠী। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্বে রয়েছেন তিনি কি করলেন, তিনি খুবই সহনশীলতার সঙ্গে যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তার মুখোমুখি করলেন, বিচারের মুখোমুখি করেননি, কোনো ধরনের বিচারের আওতা আনেননি। কি হলো, বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির যেই নেতাকর্মীরা এই কাজটি ঘটিয়েছিলেন তারা নিজেরা স্বীকার করলেন, তারা সরি বললেন, ওই পর্যন্ত শেষ। বাংলাদেশের মতো জায়গাতে অপরাধী ধরবো, তাদেরকে সতর্ক করে দেবো, সেই মানুষেরা অপরাধ থেকে বেরিয়ে আসবেন এমনটি আশা করা ভুল। এবং সেই জায়গা থেকে অবশ্যই বলছি যে সেনাবাহিনী কেন এটির বিরুদ্ধে স্ট্রং কোনো পজিশন নিতে পারছে না, সেই প্রশ্ন হতেই পারে। কোথায় সেনাবাহিনীর দুর্বলতা, কোথায় সেনা প্রধানের দুর্বলতা? এবং এই কথা তো সত্য যে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে তুমুলভাবে তারা ছিটকে গিয়ে সেনাবাহিনীর উপরেই আস্থা রাখছিল, সেনা প্রধানের উপরেই তারা বিশ্বাসটি স্থাপন করার চেষ্টা করছিলেন। অন্যান্য সব জায়গায় বাদ দিলাম, এই জায়গাটিতে মানুষ কেন এখনও নিশ্চিত হতে পারছে না যে না, এই ধরনের কোনো সমস্যার মুখোমুখি, এই ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তাদেরকে হতে হবে না। আমাদের মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববারই একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন খুবই হাস্যকর মনে হয় তার কথাগুলো ইদানিং আমাদের কাছে, খুবই স্বাভাবিক। তিনি বলছেন যে আজকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচারে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে জুলাইয়ের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং বিচার কাজের জন্য। আচ্ছা, এটা কোন ধরনের কথা? মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। এই নতুন নতুন কথা তিনি কোত্থেকে উদ্ভব করছেন? বেশ ভালো কথা, তার সাথে টপ টাং আমরা ধরে নিলাম। এবং তিনি বলছেন এই একটি বিচার মানুষ দেখতে চায় এবং আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমরা সামনে জুলাই অভ্যুত্থানের 1 বছর উদযাপন করব। আমাদের তরুণরা রক্তের বিনিময়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। কোন প্রতিহিংসার জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হচ্ছে? আওয়ামী লীগের বিচার আমরা সবাই চাই, আওয়ামী লীগের বিচার না, আওয়ামী লীগ যারা অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু এইভাবে কেন? জুলাই ভরে দেবো এইভাবে গালি দিয়ে দিয়ে আমাদের মারছে। আমার যদি আমি যদি প্যান্ট খুলে আমার দেখছে আমার সব লাল, আমাদের কেমন মারছে, আমাদের রাস্তায় ফেলে পারেছে। আমার বাবা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাকে গালি দিয়েছে। জুলাই ভরে দেবো এইভাবে গালি দিয়ে দিয়ে আমাদের মারছে। আর করিস না জুলাই, এখন খাবে সার্জিস হাসনাত গণধোলাই। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরমভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আর এটাকে কেন্দ্র করেই আপনারা শুরুতেই শুনতে পারলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মুখ জবানি যে আর করিস না জুলাই, এখন তোরা খাবি গণধোলাই। সাবাস বাংলাদেশ পুলিশ, সাবাস, তারা আগের ভূমিকায় ফিরে আসছে। পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ কলার ধরে বলেছে জুলাইতে আসছো, জুলাইয়ের কথা বলো। নারী শিক্ষার্থীদের ফেলে পাঠানো হয়েছে। এমনকি আমাদের যে বড় ভাইরা আসছিল কথা বলতে, যে মধ্যস্থতা করতে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। শিক্ষকদের সামনে শিক্ষককে দাঁড়ায় হাসছেন। আন্দোলনের পাশে ছিলাম আর কি ভাই, পুলিশ জন পেতন দিচ্ছে, তখন আমি আপনাকে আজকের এই দিনে আপনার জুলাই আন্দোলনকারীদের ব্যাপকভাবে পেটাইলো আপনার পুলিশ বাহিনী। দর্শক বন্ধু, আসলে সত্যি আজকের এই দিনটা খুবই আনন্দের একটা দিন, কেননা আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চরমভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আপনারা শুরুতেই সাধারণ যেই সমন্বয়ক আছে কিংবা শিক্ষার্থী আছে, তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয় কিংবা জুলাইয়ের সমন্বয়ক, তারা বা তাদের মুখ জবানি আপনারা শুনতে পারলেন যে পুলিশ
এদেরকে কি পরিমাণ পেটাইছে, তো পুলিশকে পেটাবে না? এখন তারা পুলিশের উপর আক্রমণ করে আর কত পুলিশকে মারবেন, আর কত পুলিশকে মারবেন? আরে আপনাদের প্রতি সাধারণ জনগণও তো ক্ষিপ্ত। হ্যাঁ, আপনাদের এই জুলাই আন্দোলন কি শেষ হয় না? 5ই আগস্ট কি শেষ হয় না? মব জাস্টিস কি শেষ হয় না? তো পুলিশ যদি এখন আইন মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি কোনো স্টেপ নিতে যায়, তাহলে পুলিশ হয়ে যায় ক্রিমিনাল। এখন পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা শেখ হাসিনা দালাল, তোরা কি করবি? তো পুলিশ কি বলবে? বলবে কি? কারণ পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায়, তাহলে এই জুলাই আন্দোলনকারীরা তারা কি বলে যে তোরা শেখ হাসিনার দালাল, তোরা আওয়ামী লীগের দালাল। আরে ভাই, সবাই কি আওয়ামী লীগের দালাল নাকি? সবাই কি বিএনপির দালাল নাকি? সবাই কি জামাতের দালাল নাকি? বাংলাদেশে কি নাই? বাংলাদেশে পুলিশ কি কারো দালাল নাকি? হ্যাঁ, পুলিশ বাহিনীর ভিতরে কেউ ছিল, মোর দেন না ভাই, আর কত গণহত্যা করবেন? এখন পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায়, আপনারা বলেন যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল। তো খাইলেন না গণধোলাই? খাইছেন কিনা? কেমন লাগে? আরে ভাই, আপনাদের যেই বর্তমান কার্যক্রম এগুলোর প্রতি সাধারণ জনগণও আপনাদের প্রতি ক্ষিপ্ত, চরমভাবে আপনাদের প্রতি ক্ষিপ্ত। এত ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ ছিল না, কিন্তু আপনারা তিলে তিলে এগুলো অর্জন করছেন, আর সেই অর্জনেরই বর্তমান ফিডব্যাক পাইতেছেন আপনারা ঢাকার রাজপথে। আপনারা সাধারণ জনগণের কি শান্তি দিচ্ছেন? এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে একটা দিন দেখান যে আপনারা ঢাকা শহরে না, পুরো বাংলাদেশে কোনো একটা জেলা, কোনো একটা এলাকা ভিত্তিক কোনো শহরের ভিতরে আপনারা আন্দোলন ছাড়া আসলেন? কোনো একটা দিন দেখান তো ভাই। বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ আপনারা 5ই আগস্টের পর থেকে সবচেয়ে বড় স্বৈরাচারী হচ্ছে এই জুলাই আন্দোলনকারীরা। সাধারণ জনগণের বক্তব্য শুনেন। উচিত পিটাইয়া সোজা করা। ডক্টর ইউনূসের কাছে আবেদন করে এগুলো যেন পিটায় 3 দিন জন্য জেলে রাখে। 1 ঘন্টা সে 9টা থেকে গাড়িগুলো ব্লক করে বসে রাখছে। 2 দিন পর পর সব আন্দোলনের মানে কি? এই সব আন্দোলন তো মানে কি? গুলা আমাদের মতো সাধারণ পাবলিক কিভাবে যায়, কিভাবে কি করে আপনারা বলেন? এগুলো কোনো মানে আছে? কারণ আমি সকালবেলা অফিস টাইম আমি যাবো, যাওয়ার পর কিছু তো আমি না। কি শুনলেন? শুনলেন সাধারণ জনগণের বক্তব্য? উনিও একজন সাধারণ শিক্ষার্থী, উনি কোনো দল করে না, ওনার দল হচ্ছে বাংলাদেশ। কেমন? ঠিক আমাদেরই মতো। তো ওনারা কি বলতেছে? ইউনূসের কাছে জানাইতেছে চরমভাবে এদেরকে পেটান, এদেরকে কুত্তার মতো পেটান, পেটায়া এদেরকে 3 দিন জেলখানার ভিতরে ভইরা রাখেন। আমেরিকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকা বা ভোয়া বিগত নভেম্বরের 24 তারিখে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় না। ভোয়ার মতো একটি প্রতিষ্ঠান এরকম একটি জরিপ এমনি করেছে বলে মনে করার কোনো কারণ নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হওয়ায় জাতিসংঘ উদ্বিগ্ন। মজার ব্যাপার হলো, মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি আবার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সব দল নয়, সব মানুষের অংশগ্রহণ নিশ্চয়তার কথা জাতিসংঘ বলছে। সব মানুষের যে একটি রাজনৈতিক দল থাকে না, এক এক মানুষের এক এক রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে, সেটি এই পশ্চিমা কূটনীতিক ভুলে গিয়েছে। জাতিসংঘ দেখতে পাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে একটি আঞ্চলিক মহাবিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাংলাদেশ হয়ে উঠতে যাচ্ছে নতুন ইহাব, আন্তর্জাতিক ইহাব। শুধু জাতিসংঘ নয়, মহাজনের থেকে মুখ ফেরাতে শুরু করেছে তার মার্কিন ডিপ স্টেট বন্ধুরাও। জাতিসংঘের আবার মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আবারও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আইন পরিবর্তিত হওয়ায় জাতিসংঘ উদ্বিগ্ন। জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের 59তম অধিবেশনে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি করেছে, এটি উৎসাহব্যঞ্জক। আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল এবং সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকারের প্রধান আরও বলেন, এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের সংগঠনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে। গত 12ই মে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বিভিন্ন দলের প্রতিবাদের মুখে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে জারি করে গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয় যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গত 11ই মে প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসুন বিজ্ঞপ্তিটি আবারও পড়া যাক একবার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12ই মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন এবং প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো
ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে যে সন্ত্রাস বিরোধী ব্র্যাকেটের সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 98 এর 1 প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। এর আগে 10ই মে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী অনুমোদন করে। বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল ওয়াশিংটন। পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে এমন মন্তব্য করেন মুখপাত্র টমি পিগট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা অবগত। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রত্যেকের ক্ষেত্রে ন্যায্য, স্বচ্ছ ও আইনি প্রক্রিয়াকে সমর্থন করে। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।